চাকরি হতে আয়ের 3 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ এই ম্যাথের সমাধানটা হাতে কলমে লিখে বোঝানো হবে। জনাব রহমান একজন সরকারি চাকরিজীবী, তাহলে এটা হচ্ছে সরকারি চাকরির ম্যাথ। আগের ক্লাসে আমরা যে ম্যাথের সমাধান করেছি এগুলো ছিল বেসরকারি চাকরি। একেবারে 1 নম্বর ক্লাসে বলেছিলাম সরকারি চাকরির এটা সহজে তোমরা পারবে যদি বেসরকারি চাকরির সকল নিয়মটা তোমরা জেনে যাও। অলরেডি তোমরা বেসরকারি চাকরির সকল নিয়ম জানো। দেখো, চাকরি হতে আয়, মোট আয় নির্ণয় করার জন্য সরকারি চাকরির ক্ষেত্রে শুধুমাত্র মোট আয়ের মধ্যে মূল বেতন অন্তর্ভুক্ত হবে, উৎসব ভাতা অন্তর্ভুক্ত হবে, বোনাস অন্তর্ভুক্ত হবে। এর বাইরে আর যত ধরনের ভাতা আছে সবগুলো সাথে সাথে অকর্ধার্য করে দেখাতে হবে। আমি আবারও বলছি, সরকারি চাকরির ক্ষেত্রে মোট আয় নির্ণয় করার জন্য আয়ের মধ্যে শুধুমাত্র মূল বেতনের টাকা থাকে, উৎসব ভাতা এটার টাকা থাকে, বোনাস থাকলে বোনাসের টাকা থাকে। এর বাইরে আর যা কিছু আসে না কেন সব কিছু সাথে সাথে অকর্ধার্য করে দেখাতে হবে। সরকারি চাকরির ক্ষেত্রে চাকরি হতে আয়ের 1/3 অথবা 5 লক্ষ টাকার যেটা কম এইটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা শুধুমাত্র বেসরকারি চাকরির ক্ষেত্রে বাদ দেওয়া হয়, সরকারি চাকরির ক্ষেত্রে এটা বাদ দেওয়া হয় না। তাহলে মূল কথা হলো মূল বেতন, উৎসব ভাতা, বোনাস এই 3টা ছাড়া যা আছে সাথে সাথে অকর্ধার্য করব। আর বিনিয়োগ ভাতা এগুলোর নিয়মে কি? ওকে, তো প্রশ্নটা আমি একবার পড়ে নেই, তারপরে ব্যাখ্যা করতেছি, সবাই বুঝবেন। জনাব রহমান একজন সরকারি চাকরিজীবী। 2025 সালে 30 জন সমাপ্ত বছরের জন্য বেতন খাতে তার আয় ছিল নিম্নরূপ: মূল বেতন 52,000 টাকা। এটা কিন্তু মাসিক, 1 মাসের টাকা 12 দ্বারা গুণ করে আনতে হবে। সরকারি চাকরিজীবী সারা বছরে তো আর 52,000 হবে না, নিশ্চয়ই এটা মাসিক। 2টা উৎসব ভাতা, তো প্রতিটা 1 মাসের মূল বেতনের সমান, এটা বুঝে নিতে হবে। নববর্ষ ভাতা 1 মাসের মূল বেতনের 20%, মানে 52,000-এর 20%। তাকে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য 1,50,000 টাকা। তাকে একটি 1500 সিসি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এই যে 1500 সিসি গাড়ি, এটা যদি 1500 সিসি হয় তাহলে মাসে 15,000 টাকা করে, 12 মাসে যা হবে তা। আর যদি 2000 সিসি হয়, 2000 সিসির উপরে হলে মাসে 20,000 টাকা করে, 12 মাসে যা হবে তা। চিকিৎসা ভাতা মাসিক 1500 টাকা। চলতি বছর তিনি ভ্রমণ ভাতা পান 50,000 টাকা। তিনি সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% দান করেন। চলতি আয় বর্ষে তিনি 12.5% হারে উক্ত ফান্ড থেকে সুদ হিসাবে 40,000 টাকা পান। গৃহ পরিচালক ভাতা বাবদ মাসে পান 5,000 টাকা। গ্রুপ বিমায় দান করেন মূল বেতনের 1%। ডিপোজিট পেনশন স্কিমে জমা করেন মাসিক 8,000 টাকা। সংশ্লিষ্ট আয় বর্ষে বেতন খাতে জনাব রহমানের মোট করযোগ্য আয়ে বিনিয়োগ ভাতা নির্ণয় করো। আচ্ছা, এখন থেকে সম্পূর্ণ ক্লাস দেখার মানে হলো আমি যা আলোচনা করব তুমি সব বুঝতে পেরে যাবে। টেবিলটা আমি অঙ্কন করে নিলাম। চাকরি হতে দ্বারা 32 থেকে 34। তো এই অংশটা কিভাবে হলো এখন আমি হাতে কলমে লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সবাই লক্ষ্য করো। আমি মূল বেতন নিয়ে আসবো 52,000 টাকা, এটাকে 12 দ্বারা গুণ করি। 2টা উৎসব ভাতা এই 52,000-কে 2 দ্বারা গুণ করে, কারণ 2 মাসের মূল বেতনের সমান 2টা উৎসব ভাতা। নববর্ষ ভাতা 1 মাসের মূল বেতনের 20%, 52,000-এ 20%। তাকে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য 1,50,000 টাকা। এখন মূল কথা হচ্ছে মূল বেতন এবং উৎসব ভাতা এই 2টা শুধুমাত্র আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আর পরবর্তী যত আয় আছে সাথে সাথে অকর্ধার্য করতে হবে। আবারও আমি দেখাচ্ছি, মূল বেতন, উৎসব ভাতা, বোনাস এই 3টা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বর্তমান অঙ্কের মধ্যে যেহেতু বোনাস নাই তাহলে তো আর এটা আসবে না। মূল বেতন আছে, উৎসব ভাতা আছে, এগুলা ছাড়া যা আছে সাথে সাথে অকর্ধার্য করে দেখাতে হবে। এই জন্য মূল বেতন আর উৎসব ভাতা ছাড়া সব কিছুর সাথে সাথে আমি অকর্ধার্য করব। তাকে একটি 1500 সিসি গাড়ি দেওয়া হয়েছে, অফিসে ব্যক্তিগত কাজে ব্যবহার করুন। এটা 1500-কে 12 দ্বারা গুণ করে সাথে সাথে অকর্ধার্য। চিকিৎসা ভাতা মাসিক 1500,
তাহলে এটা আমি সাথে সাথে অকরধার্য করব। মাসিক যেহেতু এটা 12 দ্বারা গুণ করতে হবে। চলতি বছর তিনি ভ্রমণ ভাতা পান 50,000। তারপর তিনি সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% দান করেন। একটা কথা মনে রাখো, তিনি অর্থাৎ এই সরকারি চাকরিজীবী জনাব রহমান সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% দান করেন। আগের ক্লাসগুলোতে কি বলেছিলাম যে বেসরকারি চাকরির ক্ষেত্রে যদি মূল বেতনের 10% কর্মী দান করেন তাহলে নিয়োগকর্তাও দান করেন, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে এরকম নিয়ম নাই। কর্মী দান করেন মানে কর্মী দান করেন, আলাদা করে বাবার সুযোগ নাই যে নিয়োগকর্তাও দান করেন। তো এখানে নিয়োগকর্তা সরকার, এই জন্য এখানে এই নিয়মটা নাই। আবারও বলছি, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর 10% দান যদি থাকে শুধুমাত্র বেসরকারি চাকরি হলে আমরা ধরে নিব নিয়োগকর্তাও দান করেন। সরকারি চাকরির ক্ষেত্রে এটা ধরার সুযোগ নাই। চলতি আয় বর্ষে যে 12.5% হারে উক্ত ফান্ড থেকে সুদ হিসাবে পান 40,000 টাকা, এটা আয়, তবে সাথে সাথে অকরধার্য করে দিব। গৃহ পরিচালক ভাতা বাবদ মাসে পান 5,000, সাথে সাথে অকরধার্য। বাকি দুইটা বিনিয়োগের মধ্যে পড়ে। তো এগুলা এখন আমি এক এক করে লিখে দিতেছি, সবাই লক্ষ্য করো। এখানে মূল বেতন ছিল প্রতি মাসে 52,000 টাকা, তাহলে 12 মাসে হবে 6,24,000 টাকা। এই 6,24,000 টাকা এটা কিন্তু টোটাল আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এখানে যতটা লেনদেনের কথা বলা আছে, আগে পরে যে কোনোভাবে তুমি লিখতে পারো, আমি বই থেকে লিখতেছি। আগে পরে যে কোনো সময় লিখতে পারো, সমস্যা নেই। একটার পরে আরেকটা লিখতে পারো, বা শেষেরটা নিয়েও আগে লিখতে পারো, সবই তো হিসাবে আসবে, এটা কোনো সমস্যা না। বাড়ি ভাড়া ভাতা নিয়ে এই জায়গায় যে তথ্যটা আছে তোমরা দেখো, তাকে বিনা ভাড়া একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে 1,50,000 টাকা। এগুলোর সাথে সাথে অকরধার্য। এই যে 1,50,000 টাকা, এই টাকাটার সাথে সাথে অকরধার্য মানে হচ্ছে এই টাকার উপরে তোমাকে আর কর দিতে হবে না, এখানে কোনো টাকাই আসবে না। চিকিৎসা ভাতা মাসে আছে 1,500 করে, তো মাসে 1,500 গুণ 12, বছরে হবে 18,000 টাকা। এক বছরের হিসাব করতে হবে, তো 18,000 টাকা সাথে সাথে অকরধার্য, এখানে কোনো টাকা আসবে না। মোটর গাড়ির সুবিধা নিয়ে এখানে তথ্য আছে, 1,500 সিসি গাড়ি দেওয়া হয়েছে, তাহলে মাসে 15,000 টাকা করে, মাসে 15,000, 12 মাসে হবে এখানে 1,80,000 টাকা। এই 1,80,000 টাকার সাথে সাথে অকরধার্য করে দেখাতে হবে। উৎসব ভাতা অঙ্কের মধ্যে বলা হয়েছিল যে দুটি উৎসব ভাতা, অর্থাৎ ওই 52,000 টাকা, এটার সমপরিমাণ 2 মাসের সমান উৎসব ভাতা। তাহলে উৎসব ভাতা হবে 52,000 গুণ 2, 1,04,000 টাকা। এটা কিন্তু আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়, একেবারে আয়ের গড়ে এটা নিয়ে নিলাম। সরকারি চাকরির ক্ষেত্রে মূল বেতন, তারপরে উৎসব ভাতা, বোনাস, এগুলা কিন্তু আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। নববর্ষ ভাতা অঙ্কের মধ্যে দেওয়া আছে মূল বেতনের 20%, মানে এক মাসের, এই যে নববর্ষ ভাতা 1 মাসের মূল বেতনের 20%, মানে 52,000-এ 20%। তাহলে এখানে লিখব 52,000 এর 20% কত টাকা হবে? 10,400 টাকা হবে। 10,400 টাকার সাথে সাথে অকরধার্য, অর্থাৎ এই অকরধার্য সোজা লিখতেছি। ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ 40,000 টাকা অঙ্কের মধ্যে আছে। কোনটা? এই যে 12.5% হারে ফান্ড থেকে সুদ পান 40,000 টাকা, এটাই আয়ের মধ্যে পড়ে। ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ 40,000, অকরধার্য 40,000 বাদ দিয়ে দিলে এখানে কোনো টাকা থাকবে না। ভ্রমণ ভাতা এটা 50,000 টাকা অঙ্কের মধ্যে আছে, বছরে 50,000, সম্পূর্ণ অকরধার্য করে দিব, এখানে টাকা আসবে না। গৃহ পরিচালকের ভাতা মাসে 5,000,
তাহলে 12 মাসে 60,000 টাকা, এই পুরো 60,000 টাকা আমরা অকরদার্য করে দিব, তাহলে এখানে টাকা আসবে না। অতএব সব মিলিয়ে আমি এখানে যতটা আছে সবগুলা কিন্তু নিয়ে আসছি। সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনে 10% দান করেন যে এই জনাব রহমান নিজে দান করেন, সরকারি চাকরি হওয়ার কারণে এখানে নিয়োগকর্তা দান করেন, এটা ধরে নেওয়ার সুযোগ আর নাই। যার কারণে জনাব রহমানের এটা আয়ের মধ্যে আসবে না, আবার নিয়োগকর্তা দিলে এটা আয়ের মধ্যে আসে বেসরকারি চাকরির ক্ষেত্রে। তো বিনিয়োগ ভাতা যখন আমি নির্ণয় করব তখনই কিন্তু এই তিনি যেটা দান করেন এটা বিনিয়োগ ভাতার মধ্যে আবার অন্তর্ভুক্ত হবে, একটু পরে দেখিয়ে দিচ্ছি। মানে এখানে যা চিহ্নিত করলাম সবই কিন্তু আমি নিয়ে আসছি, একটু আগে পরে লিখছি বইয়ের মতো করে, তুমিও লিখতে পারো, সমস্যা নাই। তো যোগ করলে এই জায়গাতে পাওয়া যাবে এই 6,24,000 1,04,000 যদি যোগ করা হয় তাহলে এখানে হবে 7,28,000 টাকা। এটা হচ্ছে চাকরি হতে মোট আয়। প্রশ্ন এখনো বাকি। করযোগ্য আয় তো নির্ণয় করলাম, করযোগ্য আয় নির্ণয় করা শেষ, এখন বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে। তো বিনিয়োগ ভাতার যে নিয়মটা আছে এইটা, এগুলোর মধ্যে যা থাকবে আসবে। তো প্রভিডেন্ট ফান্ডে সরকারি চাকরি নিয়োগকর্তা তো আর নাই, শুধুমাত্র কর্মীর দানটাই আনবো। অন্যথায় ডিপোজিট পেনশন স্কিমে দান সর্বোচ্চ সীমা 1,20,000, ছোটো যেটা ওইটাই আনবো। শেয়ার ক্রয়, সঞ্চয়পত্র ক্রয় যা আছে এগুলো আসবে। তোমরা লক্ষ্য করে দেখো, গ্রুপ বিমায় দান মূল বেতনের 1%, ডিপোজিট পেনশন স্কিমে জমা করেন 8,000 টাকা, এই দুইটা। মূল বেতনের 1% গ্রুপ বিমায় দান আর ডিপোজিট পেনশন স্কিমে জমা করেন মাসিক 8,000 টাকা। তো 12 দ্বারা গুণ হবে 96,000 হবে। এটার আবার সর্বোচ্চ সীমা 1,20,000 আছে। আর ওই যে তিনি সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনে 10% যেটা দান করেন এটা আসবে নিয়োগকর্তা, এটা তো আসে না, তো সরকারি চাকরিজীবী, বুঝতে পারছো? আমি এটা লিখে নিলাম সময় যাতে কম লাগে আর তোমরা যাতে বুঝতে পারো। তো গ্রুপ বিমার দান এটা 6 লক্ষ মূল বেতন, 6,24,000, এটার 1% 6,240। ডিপিএস জমা মাসে 8,000, 12 মাসে 96, সর্বোচ্চ সীমা 1,20,000। দুইটার মধ্যে ছোটো 96, এটা আনা হলো। কর্মীর দান 6,24,000 মূল বেতনের 10%, 62,400। এই তিনটা যোগ করে মোট বিনিয়োগ 1,64,640 হলো। বাদ বাকি যে নিয়মটা, মোট আয়ের 3%, বিনিয়োগের 15%, সর্বোচ্চ সীমা 10 লক্ষ, এগুলো ঠিক থাকবে। তো মোট আয় আছে এখানে এই 7,28,000, চাকরি হতে মোট আয়, তাই না? তো মোট আয়ের 3%, 7,28,000-এর 3% 21,840। বিনিয়োগের 15%, বিনিয়োগ হচ্ছে এইটা, এই যে টোটাল বিনিয়োগ যোগ করছে 1,64,640-এর 15% 24,696। সর্বোচ্চ সীমা 10 লক্ষ। এই তিনটার মধ্যে সবচেয়ে কম যেটা, ক খ গ তিনটির মধ্যে যেটা কম, কোনটা কম? 21,840 না, এটাই উত্তর। 21,840, এটাই হচ্ছে বিনিয়োগ ভাতা। সরকারি চাকরির ক্ষেত্রে সকল অঙ্কের মধ্যেই কিন্তু একই নিয়ম। এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে, আবার একটা ম্যাথের সমাধান পারলে অন্যান্য 10টা ম্যাথের সমাধান তুমি নিজেই পারবে। বেসিক এবং নিয়মটা শুধু জানতে হবে। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত, তোমরা হাতে কলমে সমাধান করো। যারা পেইড কোর্সে আসো তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখো।